অনেকজনই চলে গেছে, সে কারণ বিষয়গুলো অনুরোধ করবে তার জন্য বিশেষভাবে প্রার্থনা রাখেন যেন সে ভালো থাকে, সুস্থ থাকে। সেখানে ট্রেনিংয়ে ছিলাম, আর আমি ছিলাম কম্পাউন্ডারশিপে, আর বৌদি আর বর্দা ছিল নার্সিং ট্রেনিং দেওয়ার সময় বর্দা মানে বৌদি দুজনে মিলে একটু ভালোবাসার টান ছিল, আর সেই পরিপ্রেক্ষিতেই মানে বৌদি আমাদের ঘরে এসেছে। যখন ট্রেনিং নেওয়া হয় তখন একটা রেস্ট্রিকশন ছিল, সিস্টার হোয়াইট ছিলেন ওনাদের পরিচালিকা বিদেশিনী। যখন উনি দেখলেন যে বর্দা এবং বৌদির সাথে একটা টার্ম আছে, ভালোবাসার টার্ম আছে, সেটা একটা নিয়ম ছিল যে কোনো নার্সিং যারা ট্রেনিং দিচ্ছে কোনো পুরুষ নার্স কিংবা কেউ তাদের সঙ্গে দেখা করতে পারবে না। কিন্তু সিস্টার হোয়াইট যখন দেখলেন যে তাদের মধ্যে একটা ভালোবাসার একটা টান আছে, তখন সিস্টার হোয়াইট বাবাকে এবং বৌদির মাকে চিঠি দিলেন যে তারা দুজনে একটু মানে ভালোবাসার টান আছে, তারা বিয়ে করতে চায় বোধ হয়, কী বলে। তখন সিস্টার হোয়াইটকে বাবা এবং মায়ের পক্ষ থেকে চিঠি দেওয়া হলো যে ঠিক আছে, আমাদের মত আছে, আর তারা ট্রেনিং শেষ করে তাদের বিবাহ দেওয়ার জন্য। তখন থেকে আমরা কিন্তু বৌদির সাথে দেখা করেছি, কারণ খুব রেস্ট্রিকশন ছিল, ওখানে দেখা করতে দিত না। কিন্তু যখন এখানে কী হলো তখন সিস্টার ওয়ার্ড বললেন ঠিক আছে, আপনারা তখন দেখা করতে পারবেন। এইভাবে আমাদের ট্রেনিং সেখানে শেষ হয়ে যায়, বর্তমানে ট্রেনিং শেষ হয়ে যায়, বৌদিরও ট্রেনিং শেষ হয়ে যায়। সেখান থেকে বৌদি আসছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চিটাগাং মেডিকেল কলেজে নার্স হিসাবে। সেখান থেকে বৌদির কর্মজীবন শুরু। তারপরে এইভাবে করতে করতে আমরা ওদিকে প্রস্তুতি নিচ্ছি, ওর বাড়ির থেকে ওনার বাড়ির থেকেও প্রস্তুতি নিচ্ছি। বৌদির বিয়ে হয় কাঁঠালপুরিতে, আমাদের বাড়িতে বৌদিকে নিয়ে আসা হয়, বিবাহ দেওয়া হয়। বৌদি বর্দা বিভিন্ন জায়গায় কাজ করেছে, সিলেটে হসপিটালে ছিল, তারপরে বিয়ের পরে হসপিটালে ছিল, সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজে পরিবারের সহ চলে আসে। আর তখন বৌদি তখন কাজ করেনি, বৌদি তার কতজন ছেড়ে, আর সেখান থেকে আবার তারা আসলো দুজনে মিলে সেখানে চাকরি করত। আর তার শেষ চাকরি হলো ডিএমএস, আমিও সেখানে ছিলাম, কর্মরত ছিলাম নবাবেই, সেখানে তাদের শেষ চাকরি। তারপর থেকে সংসার এখানে শুরু হয়ে যায়। এখান থেকে মানে এই যে বাবু জন্ম নেয়, তারপরে থেকে আস্তে আস্তে এইভাবেই তাদের পরিবার ছিল। বৌদির কথা বলতে গেলে আপনারা জানেন যে নওগাঁতে তার কিন্তু একটা খুব প্রভাব ছিল এবং খুব একটা সুনাম ছিল, কারণ বৌদি আর বর্দা একটা ট্রেনিং করেছিল, নার্সিং ট্রেনিং, নার্সিং কেয়ার ছিল, নিজেরাই একটা সেখানে প্রতিষ্ঠান তৈরি করে এবং সেখান থেকেই তাদের কর্মজীবনের প্রথম এবং শেষ হয়। এখন বৌদির কথা বলতে গেলে বৌদি মানে খুব মানুষের জন্য খুব উপকার করেছেন, বিশেষ করে মহিলাদের জন্য তিনি খুব উপকার করেছেন, চিকিৎসার দিক দিয়ে, ডেলিভারির দিক দিয়ে এবং বিভিন্ন অবস্থায় তার অনেক নাম আছে। এখনও কিন্তু তার নাম আছে। আমি যখন যাই ওই
বাজারে যাই তখন কিন্তু অনেকের কথা শুনি, কাছ থেকে বন্ধুর কথা, বর্ধার কথা আমরা শুনি যে না সত্যি তারা একটা মানবিক চিন্তাধারা নিয়ে মানুষের সেবা করে গেছে। এখনও তাদের নাম আছে। এখন ব্যাপার হলো যে জন্মমৃত্যু তো সকলেরই হবে। এখন বিদায় নিয়ে তারা দুজনেই চলে গেছেন। আপনারা প্রার্থনা রাখবেন যাতে তাদের আত্মার জন্য এবং যাদের সংসার জীবনে ছেলে এবং প্রিয়জন সব বেঁচে গেছে তাদের জন্য প্রার্থনা করবেন। আমি একটা কথা বলি, একটা ঘটনা বলি যে আমাদের জমি সম্পর্কে একটা সমস্যা ছিল। তারপরে আমি যখন ভূমি অফিসে যাই তখন যে হেড ছিলেন তিনি কথায় কথায় বললেন যে আপনারা আমাদের বাড়ি কোথায়, কে কারণ কীভাবে আছে, হ্যাঁ এইভাবে কথায় কথায় অর্ডার বন্দির কথা সে বলল, মানে আমার কাছ থেকে শুনল। তারপরে সেই অফিসার আমার যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা তিনি সলভ করে দিয়েছেন। এইভাবে অনেকে বলতেন, আমরা আপনাদের কথা এখনও বাজার থেকে শুনি। যাই হোক, আমার সংক্ষিপ্তভাবে আমি আপনাদের কাছে জীবনের কিছু ইতিহাস আমি বললাম। অনেক কিছু শিখিয়েছে, আমি কোনো সেটা বলতে পারবো না। এখন সে আমাকে যেগুলো কাজ শিখিয়েছে এখন আমি এখন সেটা লক্ষ্য করে আমি কিন্তু এখনো জীবিকা অর্জন করছি এবং অনেক সুনাম ছিল। লঙ্কার মধ্যে মাত্র 2টা ক্লিনিক ছিল, মালাকা ক্লিনিক 1 নম্বর আর কাকাদের ক্লিনিক। এই 2টা লঙ্কাতে তখন মাত্র 2টা ক্লিনিক ছিল আর খুব সুনাম ছিল কাকাদের ক্লিনিক। অনেক মানুষ, অনেক সবাই ওখানে আসতো। কাকি বিশেষ করে মাদের বিশেষ করে চিকিৎসা দিতেন, ডেলিভারি করতেন। অনেক অনেক সুনাম ছিল কাকি। এবং এখনো অনেকে আমাকে দেখতে মানে দেখা হলে জিজ্ঞাসা করে যে ওনারা কেমন আছেন, এখন অনেক জিজ্ঞাসা করে অনেকে। কাকিদের মানে যে আদর্শ এটা আমি তোমাদের বলতে পারবো না। যাই হোক, কাকিদের কথা বলে শেষ করা যাবে না। ওনার যেটা অপছন্দ আমি আপনাদের আজকে বলতে চাই যে গির্জাঘরে উনি নাচটা পছন্দ করেন। এটা যদি আপনারা যদি মানতে পারেন তাহলে মনে হয় যে খুব ভালো। কারণ এই একটা মাত্র জায়গা আছে আমাদের অন্তরে দুঃখ, কষ্ট, বেদনা, সুখের কথা বলা। বাইরে আছে তুমি যখন মন্দিরে পা রাখবে তখন খুব সাবধানেই পা রাখো। তাই আমার অনুরোধ একটু মানার চেষ্টা করবে, কারণ ধর্ম কিন্তু মায়েরাই করে। কর্মজীবন করবে এবং ধর্মজীবনও মায়েরাই করে। বাইরে গেলে ওই বিশেষ করে আমি যখন গণেশে যেতাম 12 দিন, এক নামে 12 দিন। কি হয়, জেঠিমা মানে তার গুণের শেষ নাই। জেঠিমা অত দূর থেকে গির্জায় ক্লিনিক বাদ দিয়েও গির্জায় আসতেন। ধার্মিকতা তার জীবনে অনেক ছিল, কিন্তু তার জীবনে ভালো কাজ ছিল অনেক। এমন কোনো খ্রিস্টিয়ান নাই নওগাঁতে, কাকির সাথে আমি একমত যে তার কাছে আমরা উপকৃত না। মানে আমরা যারা গেছি সবাই কিন্তু তার দ্বারা উপকৃত, শুধু খ্রিস্টিয়ান না, এলাকার মুসলিমরা খ্রিস্টিয়ান ক্লিনিকে গিয়ে উপকৃত। আমার ব্যক্তি জীবনে জেঠিমা অনেক বড় কিছু। বলতে আমার মেয়ের অবস্থা খুব খারাপ। জেঠিমার ঘরের পোশাক পরা ছিল, চলো প্রণব তুমি কোনো চিন্তা করো না, যা নেওয়া লাগে সব কিছু নিয়ে জেঠিমা ছুটে আসছে। আমি আমার নিজের কথাটাই বলছি। এবং জেঠিমা এসে, জেঠিমা সাধক ছিল, সাইরা জেঠিমা ছিল, জেঠিমা এসে যা করা, জেঠিমা আসার পরে আমার মেয়ে কিন্তু জন্ম হয়। এমন একটা অবস্থা ছিল, হয় আমি বাঁচবো না আমার মেয়ে বাঁচবে। তো জেঠিমা তার কৌশল দিয়ে, বুদ্ধি দিয়ে, শক্তি দিয়ে ঈশ্বর তাকে পাঠাইছিল আমার কাছে।
আমার বাবা বললো, বড়দি কি দিব, তোমার মেয়ে কি আমার মেয়ে না? আমি বেঁচে গেলাম, আমার মেয়ে বেঁচে গেল। তার পরামর্শে আজকে আমার মেয়ে প্রতিষ্ঠিত, আমি বেঁচে আছি। আমি তার কাছে সারা জীবনেও কয়েকটি উপকারের কথা আমি ভুলব না, কোনো দিনও না। আমাদের দুটো প্রাণ সে বাঁচাইছে, কিন্তু বিনিময়ে একটা পয়সা সে আমাদের কাছে নেয়নি, একটা টাকাও না। ওই শীতের রাতে কেউ কিন্তু সহজে আসতে চায় না, নিয়ে আসছে আমাকে বাঁচাতে। তারপরে আমার যখন অপারেশন হয় পিত্তথলি, যেটা আমাকে বলে তুই যা, ঢাকা যা, অমুক জায়গায় যা, তখন হয়েছে আমার টাকা পয়সা। জেঠিমানি আমাকে গোটাগুলি বসে পরীক্ষা নিরীক্ষা করার জন্য। তা আমি বললাম, জ্যাঠা আমি মরলে নিজের লোকের কাছে মরবো, অন্য কোথাও যাবো না। দুই কবুতরের মতো করে আমার হাত শক্ত করে ধরেছিল। জ্যাঠা বলে, এই খুকি, সবসময় সবাইকে খুকি আর খোকা বলেই জ্যাঠা ডাকি ছিল। থেকে আমাকে দিয়ে ডাক্তারকে বললো, বললো আমার মেয়ে কিন্তু সামনে কেউ বলে না। জ্যাঠা বললো আমার মেয়ে কিন্তু। আবারও উপকৃত হলাম। তিনি বললেন, শুধু ডাক্তারের খরচ দাও, আর কিচ্ছু না। আমি বললাম, জ্যাঠা এখন আমি সব দিতে পারবো, এই খুকি তুই চুপ কর, শুধু ডাক্তারের খরচ দিস। আমার জীবনে ওনাদের পরিবারের কৃতজ্ঞতা, আমাকে তারা এত আশীর্বাদ করছে, এত ভালোবাসা দিচ্ছে, বাঁচাই রাখছে। আমি সত্যি কোনোদিন ভুলবো না। ঈশ্বরের কাছে তাদের জীবনের জন্য আমি প্রার্থনা করি এবং করব, তাদের এই ভালো কাজের জন্য। তাদের আত্মা যেন আজকে আনন্দিত হয়, শান্তিতে থাকে, এবং আমাদের প্রজন্মরা যেন আমাদের মধ্যে দিয়ে, যে নওগাঁ মণ্ডলীতে কিছু ভালো প্রাণ ছিল, এখনো আছে। আগমনী সভাতে গেলে জেঠিমা এটা খাবো তারা, জেঠিমা ওইটা খাবো তারা, যেটুকুই থাকছে আমাদের জন্য বের করে দিচ্ছে। তবে সবার হয় একটু একটু করে খা। ঠিক এই ধরনের ভালোবাসা কিন্তু তার জীবনে আমাদের জন্য ছিল। আমার সাথে তার কোনো রক্তের কানেকশন নাই, কিন্তু সবাইকে তিনি নিজের মতো করে ভালোবাসেন। তার সে আদর্শ নিয়ে আমাদের উচিত ধরে রেখে এগিয়ে যাওয়া। মুক্তির মনে আসে আমার কেমন জানি আমি জজ দাঁড়াম নাসিমাদিকে এখানে কেন আমি জ্যাঠা মশাই ক্লিনিক পেয়ে যাবে, তো ঠিক তো বলছো। তখন আমরা নিয়ে আসলাম নাসিমাদিকে, কিভাবে যে নিয়ে আসলাম, দুজনে এভাবে বিনয় ছিল, তখন বিনয় ছিল সাথে, নিয়ে গেলাম। এবং নাসিমাদি নিচ দিয়ে একদম পায়খানা জল পড়তে, জল দেখে জ্যাঠা মশাই বলতেছে, একে তো বাঁচানো যাবে না জুলি, আমি যেভাবে হোক চেষ্টা করতে হবে। বলছে না, আমি দেখছি। পরে বেড ফাঁকা ছিল না, পরে এক রোগী চলে গেছে, ওটা পরিষ্কার করে বলছে বেডে রাখ, পরিষ্কার আমার পরে হোক, আগে ইয়ে করে। এক ডাক্তার আসলো, কি ঈশ্বর আশীর্বাদে ডাক্তার আসলো। ডাক্তার বলছে আমি এটা হাত দিব না, এ রোগী পাশে যাবে না। তা জ্যাঠা মশাই বলছে আপনি ট্রিটমেন্ট করেন, আমি আসি। বলছেন না, এর দিতে হবে, কি বলে বনসই, হ্যাঁ বনসই দিতে হবে। এখন বনসই আমাকে বলতেছে, আমি কিভাবে, তার ছেলেকে ফোন দিচ্ছি, তারা বলছে না। জ্যাঠা মশাই বললো কি আমি বনসই দিচ্ছি। জেঠিমা বললো চিন্তা করিস না, আমরা বনসই দিচ্ছি, যা হবে হবে, পরে দেখা যাবে। বনসই করলো ওই ডাক্তার, তখন চিকিৎসা ট্রিটমেন্ট শুরু করলো। এবং আজ নাসিমাদি পুরা দেবে সুস্থ। এটা নাসিমাদি আমাকে বলছে, তার হয়ে এটা সাক্ষ্য দান বলতেছে যে এই জীবনটার দান তার ওই জ্যাঠামশাই এবং জেঠিমা। তিনি নাসিমাদি খুব কৃতজ্ঞ তাদের প্রতি, এবং তাদের আত্মার জন্য সে বলছে আমি অবশ্যই নামাজ পড়ে তার জন্য, তাদের আত্মার জন্য দোয়া করব। আসলে এরকম উপকারিতা আমাদের প্রত্যেকের জীবনে রয়েছে। তাই আমি চাই না জ্যাঠা জেঠিমা
জেঠিমা জুই জর্জকে কেন এত মানে ভুলতে পারতো না। আমি তাই না, আমি জুই জর্জ তার জন্য কিচ্ছু করিনি, সত্যি করে বলছি। কিন্তু কেন সে জুই জর্জ ভুলে না? তাকে আমরা কিচ্ছু দিতে পারিনি। গেলে জুই জর্জ, মা সেদিন গেছে ঢাকায় যেতে জুই জর্জ, আমি জানি না। এবং সে কেক বানিয়ে দিত জর্জকে, জর্জ সেটা দিত না আমাকে খেতে। তার জন্য আসলে আমার প্রার্থনা করবো, অবশ্যই তিনি স্বর্গবাসী হবেন, কারণ তার সেবার কোনো শেষ নেই। বলছে এবার আর চিন্তা করছি না, আমি আছি। এবং ঈশ্বরের আশীর্বাদে এবং তার আশীর্বাদে আমার ছেলে আজ এত বড়। জ্যাঠার উপকারিতার কথা, জেঠিমার কিভাবে তারা উপকৃত হয়েছে, এবং তাদের কাছে না আমরা সত্যি করে বলি চোখের মনি হয়েছিলাম স্যারদের কাছে, সেটা কলেজে হোক স্কুলে হোক। আমরা রিজার্ভ টাইমে আমি যখন আড্ডা দিতাম, আমাকে বলতে পারো এখানে চলে আসতাম, বলতো তুমি না বাড়ির মেয়ে, তুমি কোনো আড্ডা দিচ্ছ কেন? মানে বাড়ির জন্য মানে স্যারদের চোখের একটা মনি হয়ে গেছিল আমার। প্রত্যেকটা স্যার, সায়েন্সের স্যার বলেন, কমার্সের স্যার বলেন, পরীক্ষা দিতে গেলে যে সই করতো বাড়ি আশিস পরের কে হবে, ভালো মতো পরীক্ষা দাও। কাকুদার কথা বলতো, কাকু কে হয়? আমি বলতাম যে আমার বোনের সাথে দাদার বিয়ে হয়েছে। মানে বাড়ি শুনলেই এমনিও বাজারে গেলে বাড়ি শুনে দাম কমে যেত, দাম কমতো বাড়ি। তা এই সুবিধাটা আমরা আমাদের ফ্যামিলিরা পেয়েছি। আমরা ওদেরও বাড়ির পদবী, আমাদেরও বাড়ির পদবী। আর আমাদের মা তো এখানে আছে, মা হয়তো বলতে পারছে না তার মনের ভাষা দিয়ে, কারণ আমরা যে উপকৃত হয়েছি এই বাড়ির পরিবার থেকে তা বলার মতো না। তাই আমি বলতেছি, যেহেতু আমার বাবা নাই, জ্যাঠা নাই, জেঠিমাও খুব মানে ভেঙে পড়ছেন যখন জেঠিমার কথা শুনছেন। হ্যাঁ, খুব ভেঙে পড়েছেন। ওই জন্য আমি বলছি, মানে আমি সত্যি আমরা পরিবারের সবাই বাড়ির পরিবারের প্রতি আমরা খুবই কৃতজ্ঞ যে আমরা এই মঙ্গল বাড়ি পরিধির মতন বলছি, আমরা এই নওগাঁর কেউ না, কিন্তু তারা যেভাবে আমাদেরকে আপন করে নিয়েছেন, ওই পাপিদা, নিপু, ইরিদি, লিপিটিস, মানে যে তারা একদম নিজের রক্ত, আমরা যে অন্য সেটা তারা ভাবেনি, এখনো মনে হয় তারা ভাবেন না। বাপিদার যেরকম আদর করতো আমাদেরকেও, দিদিদেরকেও, সবাইকে ঠিক সেইভাবে তারা আমাদেরকে ভালোবাসত। আর আমার জীবনের অবদান আমি কি বলবো, চোখের জল পড়ছিল না, কিন্তু আজকে মানে শেষ যাওয়ার সময় আজকে তার অভাবটা অনুভব করছি আমি, যে কোনো কিছু হলে আমরা কার কাছে যাব পরামর্শ নিতে। সেই পরামর্শদাতা আমাদের রাজনীতিতে নাই, এটারই অভাব আমরা অনুভব করছি। জর্জরিত ভেঙে পড়ছে। যাই হোক, আমাদের ঈশ্বর সত্যি দিন তার এই শোকটা ভোলার জন্য, কিন্তু তার অভাবটা যেন আমরা কেউ না ভুলি, এই অভাবটা যেন আমরা অনুভব করতে পারি। ধন্যবাদ সবাইকে। যে কোনো এক বড়দিনের সময় আমরা কীর্তন নিয়ে সেই ডিগ্রি কলেজে গিয়েছি। আর সেই সময় শ্রদ্ধেয় কাকা তিনি শারীরিকভাবে একটু অসুস্থ ছিলেন। কেমন করে যে কি হয়ে গেল, তখন সকলেই সেই কাকাকে নিয়ে আমরা গেতে আসতে না জানি কি হয়। কিন্তু কাকিমাকে দেখেছি কারোর কথা শুনেনি, দ্রুম করে দৌড়িয়ে ওই করোনাদের ঘরে চলে গেলেন এবং গিয়ে সেখানে হাঁটু গেড়ে প্রভুর কাছে তিনি প্রার্থনা করছেন। আর এটি দেখে আমি আশ্চর্য হয়ে গেছি যে তার সেই আত্মিক মনোভাব, এবং তিনি হাঁটু গেড়ে প্রার্থনা করছেন চোখ জলে। ইতিমধ্যে একটু পরে দেখা গেল যে কাকা সুস্থ হয়ে গেল। আসলে শুধু মানুষ পৃথিবীতে আসে
তার জীবনে অনেক কিছুই থাকে, ভালো মন্দ সব কিছুই থাকে, কিন্তু তার মধ্য দিয়ে মানুষ ভালো কাজটি করার চেষ্টা করে। আর তখন নিজের ছেলে, নিজের বৌমা মনে করে তাদেরকে তারা সেবা দেয়। এবং মানে সিজার করতে হবে এরকম সবাই সিজার ছাড়া বাচ্চা হবে না, কিন্তু কাকিমা বারবার বলছে আরেকটু সময় দাও দেখি। আর এই তো সেইভাবে সেই রোগীকে নিয়ে তারা প্রার্থনা করে সেই রোগীর সেবা করলেন। সন্তান তখন নর্মাল হলো এবং অনেক প্রশংসা হলো। সেই থেকে তারা আজও সেই কাকিমার সেবার কথা বলতে পারে না। এমনি ভাবে তিনি অনেক মানুষের উপকার করেছেন। এবং আমরা এখানে খ্রিস্টান হিসাবে যে কয়েকটি পরিবার রয়েছে, এবং আমরা কখনো তার কাছে গিয়ে কোনোদিন বৈমুখ হয়ে আসি, খালি হাতে ফিরে আসি। এবং যথেষ্ট ভালোবাসা, স্নেহ, শ্রদ্ধা সব কিছুই দিয়ে তিনি আমাদের পরিপূর্ণতা করেছেন। কোনোদিন আমাদেরকে অন্ধকার মুখে সেখান থেকে তার পরিবার থেকে বা তার বাড়ি থেকে ফিরে আসতে দেননি। তো সেই জন্য আমি প্রভু ধন্যবাদ করি যে প্রভু তার সন্তানের মধ্য দিয়ে খ্রিস্টকে তুলে ধরেছেন এবং অনেক মানুষের হৃদয় তিনি জয় করেছেন। এবং সেই ভালোবাসা দিয়ে মানুষের হৃদয়ে আজকে জয় করছেন। হৃদয় আজকে অনেক মানুষ তাকে স্মরণ করছে। তো তাই আসুন আমরা সেইভাবে প্রস্তুতি নিই। শুধু ভালো গুণের কথা আমরা শুনেই যেন না যাই, কিন্তু এই গুণগুলি যেন আমরা আমাদের জীবনে অতিবাহিত করি এবং আমাদেরকে দেখেও যেন তার দু একটি গুণের কথা মানুষ তুলে ধরেন। সর্বশেষে একটি কথাই আমি বলে শেষ করতে চাই। সেটি হয়তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে তুমি কথা কেন বলছো, কিন্তু না, আমার হৃদয়ে সাড়া দিয়েছে, যার জন্য আমি বলছি। তার ভিতরে যে গুণাবলী ছিল, আর আমি মনে মনে চিন্তা করছি অনেকক্ষণ অনেকবার চিন্তা করছি, তার ভিতরে যে গুণগুলি ছিল তিনি তার নাম আমি রাখতে চাই দ্বিতীয় মাদার তেরেসা। তার ভিতরে ছিল মাদার তেরেসা যেভাবে মানুষের সেবা করেছে, যেভাবে যত্ন নিয়েছে, আর সেই গুণগুলি তার ভিতরে ছিল। যদি আমার বলার মাঝে কোনো পদ্ধতি থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এগুলি শেষ করছি। ঈশ্বর আপনাদের আমাদের সকলকে আশীর্বাদ দান করবেন। যে নাতি দুটা ছিলেন তমা আর নিলয়, এখানে জন্ম, এখানে বড় হওয়া, সবসময় যেভাবে পারো তারা জন্মদিনটা সেলিব্রেশন করতেন। আমার শাশুড়ি বিশেষ করে সবসময় মনে করতেন, এবং যে আদর পেয়েছে তার দাদুমণির কাছ থেকে একটা অবলম্বন ছিল। আমি দেখেছি বাসায় যখন আমার কাছে অসুস্থ অবস্থা 4 মাস ছিলেন, আমাদের হয়তো চিনতে পারতেন না, অনেক সময় খেয়াল থাকতো না, অন্য নামে ডাকতেন করতেন, কিন্তু একবার নীলকে চিনতেন। এটা নীলয়কে তো দেখছি না, আজকে 2-3 দিন ধরে নীলয়কে দেখছি না, একটু মা আমার কাজে ব্যস্ত আছে। এবং সব সময় নাতি নাতনিদের যে কি ভালোবাসা যতটুকু পেরেছেন উনি করেছেন। আর মার সাথে আমার শাশুড়ি ছেলের বউর সাথে ঝগড়া, সত্যি করে বলবো ঝগড়া হয়নি, কারণ আমার শাশুড়ি ঝগড়া করতে জানেন না। আমার কাছে মনে হয় আমার শাশুড়ি ঝগড়া করতে জানেন না বিদায় তার সাথে আমার ঝগড়া হয়নি, কিন্তু অভিমানী ছিলেন। আমার শাশুড়ি অনেক অভিমানী ছিলেন। অনেক সময় অভিমান করে কথা বলিনি, তার মনে হয়েছে কেন আমি কথা বলবো না, মার সাথে আমি আবার ফোন করতাম, কথা বলতাম। আর ওনার যে ভালোবাসা ছেলেদের প্রতি আমরা সবাই দেখেছি, আমি অনেক কাছ থেকে দেখেছি অসংখ্য ভালোবাসা, শুধু ছেলেদের প্রতি না, মানুষের প্রতি অনেক ভালোবাসা জানতেন সবাইকে। আর কর্তব্যের দিক থেকে তো সেটা তো তুলনায় হয় না। ওনার যে কোনো দিকে ওনার যতটুকু সামর্থ্য দিয়ে উনি সব কিছু সবার জন্য করার চেষ্টা করতেন। এবং আমি জানি না কতটুকু পারবো। আর
আমরা আছি সবাই বাংলাদেশে, সবাই চেষ্টা করছি আসতে। যে সন্তান আসতে পারেনি, ঈশ্বর যেন তার সাথে থাকে, তার সবার এবং তাকে যেন শক্তি দেন। তিনি অবশ্যই ভেঙে পড়েছেন, তার জন্য বিশেষ প্রার্থনা করবেন। কোনোদিনও মনে রান্নাঘর আমার যেতে হয়নি, উনি রাস্তা তৈরি করে টেনে দিতেন এবং তোমরা রেডি হও, তোমরা রেডি হও, তোমরা তাড়াতাড়ি চলে যাও। আর সব জায়গায় উনি পছন্দ করতেন বৌমারা সাজগোজ করবে, সুন্দর সবসময় থাকবে, সবসময় আমাদেরকে সেইভাবে সাজিয়ে গুছিয়ে রাখবেন সব দিক থেকে। চুরি করবা, চুরি করে সুন্দর লাগবে, ঠিক করবা, সুন্দর লাগবে, যাও সবাই একটা মেয়ে কখনো কোনো সাজগোজ করে না। তো বৌমা বই হয়ে আসলে সবাইকে দেখতে আসে, সবাই একটু বৌমাকে দেখতে আসে, সবসময় বলবো ছেলে বুঝে থাকবা, সুন্দর হয়ে থাকবা। সাংসারিক ক্ষেত্রে তার কাছ থেকে অনেক কাজ শিখেছি আমি, এবং আসলে সে সত্যিকারের সব দিক থেকে গুণী ছিলেন। কোনো কিছু যদি দেখতেন একবার, সাথে সাথে আমাদের সেটা আমাদের মধ্যে বৌমাদের বা নাতি নাতিদের তৈরি করে দিতেন সাথে সাথে। তার হাতের কাজ যে এত পারদর্শী ছিলেন, যে কোনো কাজ আমার কাছে তার যে জিনিস এখনও আছে তার হাতের তৈরি, এখন আমি সেগুলি ব্যবহার করি বা রেখে দিয়েছি। আর রান্না বান্নার দিক থেকে যদি কোনো নতুন রান্নার কিছু দেখতেন, সাথে সাথে তৈরি করে সে পরিবারকে খাওয়াতেন। অনেক রান্না আমি হয়তো এখন পারি না, দেখেছি কিছু হয়তো অনেক কিছু শিখেছি রান্নার দিক থেকে। একটা মেয়ে স্বাভাবিক ওইভাবে যায় না, কিন্তু বৌমা হয়ে আসলে সে অনেক কিছু শেখে একটা পরিবার থেকে, শ্বশুর বাড়ি থেকে। কারণ আমার মা মারা গেছেন আমার বিয়ের অনেক আগে, তখন অনেকটাই ভেঙে পড়েছিলাম। কিন্তু শ্বশুরবাড়িতে এসে মা আমার শাশুড়ি মার সান্নিধ্যে এসে অনেক কিছু শিখেছি, আচার ব্যবহার থেকে শুরু করে সব কিছুতে। আর উনিও গল্প করতেন। আর সবচেয়ে বেশি আমি যে লক্ষ্য করতাম, ওনার বাড়িতে কেউ যদি যেতেন খুব খুশি হতেন, এবং যতটুকু পারেন তিনি আন্তরিকতার সাথে তার যেটুকু থাকতো সেবা করতেন। বিশেষ করে উনি গর্ব করেছেন যে আমার জায়গায় আমি নিয়ে আসতাম, আমরা একসাথে বসে খেতাম। এবং এখানে সবসময় দেখতাম যে মিশনের লোক হোক, জায়ের তার পরিবারের লোক হোক, সবাই আনন্দ সহকারে সে বাড়িতে যেতেন এবং খুব আনন্দ সহকারে থাকতেন, বেড়াতেন, এবং সে আনন্দ নিয়ে বাড়ি থেকে ফিরে আসতেন। এটা মানে আমি বলবো খুবই একটা ভালো লাগা, ভালো বিষয় আমার খুব সময় আমি চোখে দেখতাম, খুব সুন্দর। মানে কোনো সময় কোনো দিকে আমি অপূর্ণতা, যারা বলেছেন যেগুলো অপূর্ণতা কখনো দেখিনি, বা কোনো অভাব নাই যে ঈশ্বর তাকে দেননি, সার্বিক দিকে সে পরিপূর্ণ ছিলেন। ছোটবেলায় জানি আমরা বাচ্চাদের হামের টিকা দিতে হয়, একবার এক মহিলা সমিতিতে আসবো, আচ্ছা মা আমি কিন্তু জ্বর, আমি তো যেতে পারবো না। মা বলছে আমি নিয়ে যাবো। মা নিয়ে আসলে সেই মহিলা সমিতি করেও আমি তো ভয় আতঙ্কে ছিলেন কিনা জ্বর উঠে, সবসময় মা করে রাখেন, তার উষ্ণতা রাখেন। সে 9 দিনের, তখন 9 মাস বয়স। আপনারা সবাই এত সুন্দর আত্মীয়তা দেখিয়েছেন, যেটা আমি আমার বাড়ির ছেলের পক্ষে থেকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। যেন ঠিক তেমনি আমরাও যেন এরভাবে থাকতে পারি সবাই সবার পাশে। সুন্দরভাবে সারাটা রাত যেটি মজা করছিল, সারাটা রাত আমরা কাটিয়েছি। 12টা 1টা পর্যন্ত আপনারা ছিলেন, গান করেছেন, অনেক মহিলারা ছিল, গান করেছেন। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। জেঠিমার অনেক গুণ ছিল, জেঠিমা লিখতে পারতেন না, গান বলে অনেক কিছু লিখতে পারতেন, গানটা উনি হারমোনিয়াম বাজাতে পারতেন, উনি গান গাইতেন। হয়তো অনেকেও জানে না বা অনেকেও দেখেছে, প্রচুর গান, প্রচুর গান লেখা আছে, প্রচুর গান লেখা আছে। তারা ধার্মিক ছিলেন, তাদের ক্লিনিকে ক্রস ছিলেন, ক্রসের একটা পুরুষালা একটা ক্রস, ঠিক পুরুষালা একটা আছে, ক্রসটা আছে, যত্ন করে রেখে পুরুষালা একটা ক্রস ছিলেন তাদের ক্লিনিকে। যে মানুষের প্রতি যে প্রেম, মানুষের প্রতি যে ভালোবাসা তারা যে দেখিয়েছে নগরবাসীকে, চিন্তা করা যায় না।
তাদের ভিতরে যে এত ভালোবাসা ছিল, অতুলনীয় যাকে বলা হয়, যেরকম জ্যাঠা সেরকম জেঠি। জ্যাঠা যখন অনুপ্রেরণার জন্য দোকানে জেঠি বিরক্ত হতে স্বামী স্ত্রী হতে পারে, তারপরেও অনুপ্রেরণার জন্য জ্যাঠা ঘন্টার পর ঘন্টা আমি দেখেছি যে চাচ্ছে যখন আসে না খেয়ে, হ্যাঁ, সময় সময় চা খেতে জ্যাঠা, জেঠি হয়তো বা বিরক্ত হতো না, জানি যে সে চাকরি করে আছে। যে এই যে ধর্মীয় কাজে জেঠির যে স্যাক্রিফাইস এখন বর্তমান পুরীদের মধ্যে দেখা যায়। হ্যাঁ, পুরীদের স্ত্রীরা এখন বলে হ্যাঁ হবে না, এখন যাও এরকম। তাদের ভিতরে ছিল বলেই পেরেছে বলেই আজকে তাদের সম্বন্ধে সুন্দর সুন্দর কথা বলা হচ্ছে, স্মৃতিচারণ করা হচ্ছে। একটা বিশাল একটা ব্যাপার, একটা মূল্যবান ব্যাপার। আগে যখন যেতাম জেঠিমার বাড়িতে প্রার্থনা সভা হলো, আমি ছোটবেলাতে দেখেছি, তখন জেঠিমা জ্যাঠা আমাদেরকে ভাড়ার মধ্যে দিয়ে ভাড়া দিতাম। যতদূর গিয়েছি আমরা ওখানে কষ্ট করে এসেছে, রিক্সা ভাড়াও বন্ধ দিয়েছে। হ্যাঁ দিদিদা, হ্যাঁ দিয়েছে। ভোজের সময় চারা উঠেছে তখন অল্প টাকা, বেশি না, 50 টাকা 60 টাকা করে চাল দেয়, তাও উঠেনি না। সুন্দর। বাকি টাকা আমি আছি যা চিন্তা করিস না তো বাজার। তখন বড় ভাইরা ছিল, বড় দাদারা ছিল, দিদিদা বন্ধুদা, হ্যাঁ আরো বড়রা আরো অনেকে ছিল, তারা সব অ্যারেঞ্জ করতো, আমি দেখেছি। কলা পাতা আমরা খেতাম, জ্যাঠাও খেতাম। সুন্দর পায়েসও খাওয়াইতে হবে। হ্যাঁ, শুধু পায়েস খাওয়া না জেঠিমা, অনেক রূপ ছিল। জেঠিমা বিরক্ত হতেন না, কখনো বিরক্ত হয়নি, আমি দেখি কোনো বিরক্ত হতে। মিথ্যা কথা বলতেন না, এটা একটা বড় ভুল। মিথ্যা কথা বলতেন না, জ্যাঠাও বলতেন না, জেঠিও বলতেন না। আমি যেদিন মারা যায়, এই দিনটি ছিল 28 তারিখ, না দিনটি ছিল 28 তারিখ। আমি জানি না, আমি প্রস্তুতি নিয়েছি যে আমি চলে যাব নাটোরে আমার একটা অনুষ্ঠানে। আমি রাস্তায় ছিলাম, আমার সাথে দাদাও দেখা করলো, দাদা দেখা করলো যে আমি চাকরি যাই, দাদা চাকরি চলে আসলেন। হঠাৎ করে চকলেট মোবাইল করলো যে বাকিটা বড় চিঠি আর নেই। আমি থমকে কি বলবো, তা মনে মনে আমরা প্রস্তুতি নিয়েছিলাম যে জেঠিমা হয়তো বা থাকবে না, কারণ বড়দিনের বড়দিনের সময় আমরা যখন গেলাম বড় পরিস্থিতি অবস্থা খুবই খারাপ ছিল, খুব প্রার্থনা করলাম। দাদা প্রার্থনা করলো যিশুর কাছে যে তুমি যদি পারো কষ্ট থেকে মুক্তি নাও। দাদাই প্রার্থনা করবে কষ্ট থেকে মুক্তি নাও, সে খুব কষ্ট পাচ্ছে। 3 দিন 2 দিন না 3 দিন, তার 3 দিন না 4 দিন আগে গিয়েছে। আচ্ছা, আমি আর পুরী গিয়েছিলাম, দেখতে গিয়েছিলাম, তখন দেখি একই কষ্টে বিছানা পড়ে আছে। 5টা বউ, একটা বাড়ি, যৌথ ফ্যামিলি, একটা বউ নিয়ে শাশুড়ি পারে, কিন্তু 5টা বউ, ঠাকুরমা, তার মধ্যে আমার ঠাকুরমা, 6 জন মহিলা, ছেলেদের কথা আমি পাই। তাহলে বুঝেন 5টা বইয়ের বড় বউ হচ্ছে বড় জেঠি। দেবদের যে ভালোবাসা সে দেখিয়েছে, দেবদের অনেক অত্যাচার সহ্য করেছে। শাড়ি ধরে টানা, পেটের ভুতা মারা, বিভিন্ন মানে একটা মায়ের আঁচলে, মানে আঁচল ধরে নিয়ে করা না,
অনেক দেখেছি, আমি বাবাকে তো দেখেছি, আমি বড় হয়ে দেখেছি বাবাকে, জেঠিমার সাথে যে মানে সম্পর্ক, যে ভালোবাসা, আমি সত্যিকার দেখে দিয়েছি। হ্যাঁ, যে ভালোবাসা মানে মানে অন্যরকম একটা। জেঠিমা হাসতো, কিছু মনে করতেন না, হাসতো, কিছু মনে করতেন না। কোথায় কখন কি লাগবে, কখন কি হবে তারা দেখতেন। যাই হোক, আমি তাদের জ্যাঠা জেঠির আপনার শান্তি কামনা করি, শান্তি কামনা করছি। এই মণ্ডপীর আরও যে সমস্ত কাকা মায়েরা যারা মারা গেছে, মনীষ কাকা, শক্তি কাকা, তারপরে আরও আমাদের যারা খ্রিস্টের ভক্তের লোকজন এই মন্দিরে অনেকে মারা গেছে। ইয়ার বয়সে মারা গেছে, বৃদ্ধ হয়ে মারা গেছে। তাদের সব আত্মার জন্য আমি শান্তি কামনা করি। এবং তিনি আসলে একজন, আমার কাছে মনে হয়েছে মানে দিলীপ দা যে কথাটা বললেন কিছুটা হয়তো মাদার তেরেসা আমরা বলতে পারবো না তাকে, কিন্তু তার কাছাকাছি তিনি অবশ্যই রয়েছে। তার মধ্যে সমস্ত গুণ, সে কখনো মনে হয় ঝগড়া করতে পারে না। কিছু বললো যে ঝগড়া করতে পারে না। আসলে এই তার ছোট সন্তান তার সঙ্গে মাঝে মধ্যে একটু লাগতো শেষ বয়সে, আর যখন লাগতো সে কাঁপতো, তার শরীর কাঁপ উঠে যেত এবং একটা রিস্কায় করে সে গির্জার চার্চে চলে এসেছে। আমার এগুলো ভালো লাগে না। তার মনটা এই গির্জা বাড়ি আপনাদের কাছে চলে আসে। তাই উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ দিই। অনেক মূল্যবান কথা আপনারা বলেছেন, গুণের কথা বলেছেন। সঞ্জীব পালা, রেভারেন্ড সঞ্জীব পালা, তিনি যখন মারা যান রাজশাহীতে তার স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়। হাজার হাজার গুণ, তার হাজার হাজার গুণের কথা সেখানে প্রকাশ হলো। বিশপ মণ্ডল, কিছু মনে করবেন না আপনারা, বিশপ মণ্ডল তিনি দাঁড়িয়ে বললেন যে অনেক অনেক গুণের কথা আমরা শুনলাম, এই গুণগুলো যেন আবার বেগুন না হয়ে যায়, এই গুণগুলো যেন আবার বেগুন না হয়ে যায়। আমরা আজকে যে দাসীর বিষয়ে আমরা শুনলাম অনেক, আসলে তার যে সমস্ত কথা বললেন গুণের কথা, তার সব কিছু তার মধ্যে রয়েছে, সব কিছু তার মধ্যে রয়েছে। এই গির্জার পরে যেন আবার বেগুন না হয়ে যায়। কিছু কিছু গুণ, হয়তো সব গুণ আমরা ধরে রাখতে পারবো না, কিছু কিছু গুণ যেন আমাদের সবার জীবনে, তার সন্তানদের জীবনে, উদয়পুর নাতিপুতিদের জীবনে, তার আত্মীয় স্বজনের জীবনে যেন থাকে। পাইছো পাইছো, দাঁড়াও, সব পাইছো তো? না, শেষ হতে খাওয়া তোমরা আগে, তোমরা আগে খাওয়া শেষ। পুষ্কার খাবার কই পাইছেন? না না না, ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই। বাবা ঠিক আছে, জানি তো, বানাবো আর নতুন কি জানি না।
বলছে আমি নতুন আসছি এখানে কে কার মেয়ে জানি না সম্পদ আমি খাবো না এটা বাবা ওয়েলকাম তোমার খাও আরো প্যাকেট লাগলে বলো খেজুরের রস এনেছি এত মিষ্টি খুব মিষ্টি কথা বলে ওখানে গেলে গান শোনা তোমার গান শোনা আমার মেয়েরা গান গাইছে আমি কোনো সময় শুরু করে গান মিষ্টি পাচ্ছে সব 150 এখন দাও এখন এইখানে আমি আনি সব সব করো এই যে লালটা দাও লালের উপর ঠিক দাও সব করবো আমি তুলিচ্ছি হ্যাঁ বাইরে তালে তুলি সবারই তুলি ত্রিপুরি মোবাইলে কোচা আমার তুলবে সবারই তুলি তুলে এলা ইয়া থাকতে নেই তোমার তো ডায়াবেটিস নাই না তোমার ডায়াবেটিস নাই আমি টাকা নিয়ে কুষ্টিয়া চলে যাবো নালে এক কাজ করে টাকা রেখে আমরা বল্লভপুরে ধন্যবাদ করে সবার যাবো কথা সাবধানে টাকা দিয়ে আমাদের যে টাকাটা পাইছি ওটা দিয়ে দেবো শেষ তুলুকা আমি যদি মরে যাবো শুনবে সবাই শুধু সবাই আমাকে দেখতে আসবে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বাবা সকলে দেখতে আসবে মিছিল বলে মরে গেছে বাপুও ভালো হবে টিপুও ভালো হবে টপিও ভালো হবে অপুও ভালো হবে সব বাড়ি চলে গেল বড় একটা বাড়ি চলে গেল মায়ের একটু বাঁচতে ইচ্ছে করে না আজকে রাতে ঘুমিয়ে যেতে পারতাম তোর একটা রেফি হয়ে যেতি দায় দায়িত্ব তুলে থাকতো মা বুড়া হয়ে বসে থাকে সন্তানের অনেক কষ্ট সমস্যা আমি তো জানি দেখতেছি না পৃথিবীতে দেখতেছিস না বুড়া আমাদের কি কষ্ট আহারে লোক থাকলেও কষ্ট দেয় লোক না থাকলেও কষ্ট দেয়